অনেকে জানে না আওয়ামী লীগ, অনেকে বাংলাদেশের মানুষে জানে না আওয়ামী লীগের শুরু কোথা থেকে। আওয়ামী লীগ শুরু কোথা থেকে, আওয়ামী লীগের অতীত নাম কি আছিল, আওয়ামী লীগের রাজনীতি শুরু কোথা থেকে, আওয়ামী লীগ নাম পরিবর্তন হয়েছে কোথা থেকে, নাম কখন থেকে রাখা হয়েছে, আওয়ামী লীগের এই দলের রাজনীতি কোথা থেকে স্টার্ট, অনেকে জানে না বাংলাদেশের মানুষে। আওয়ামী লীগ অর্থ কি অনেকে জানে না, কিন্তু দল করে ঠিক আছে, অনেকে জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি আপনার লগে কিছু বিশ্লেষণ করব আওয়ামী লীগের শুরু কোথা থেকে, আওয়ামী লীগ কখন থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া শুরু করছে, আওয়ামী লীগের রাজনীতি কোথা থেকে শুরু, আওয়ামী লীগের কোন সময় কোন নেতায় নেতৃত্ব দিয়ে গেছেন। তো বর্তমান প্রজন্ম যারা আছে, বিগত 20-25 বছর থেকে যারা নেতৃত্ব দেন এরা সবাই চিনে। আওয়ামী লীগের শুরুতে যারা নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যারা ছিলেন, সেই সময় থেকে সে একটু শুরু করবো। তো ভিডিও একটু লম্বাইব, দেখার অনুরোধ রইল। ভালো লাগলে দেখবা, না লাগলে কিছু করার নেই। আওয়ামী লীগ বর্তমান এশিয়া মহাদেশের বৃহত্তর একটি দল। যেহেতু বাংলাদেশে ইন্ডিয়ার পরে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বড় একটা দেশ। বাংলাদেশ দেশ ছোট কিন্তু জনসংখ্যা বেশি। যেমন শ্রীলঙ্কার জনসংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক কম, ভুটান অনেক জনসংখ্যা কম, মায়ানমারে অনেক জনসংখ্যা কম বাংলাদেশের চেয়ে, নেপালে অনেক জনসংখ্যা কম, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, এগুলার জনসংখ্যা অনেক কম আমাদের দেশের চেয়ে। সেহেতু জনসংখ্যার দিক দিয়ে একটা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, সেহেতু আমাদের সাপোর্টার যেহেতু 45% থেকে 48% 100-এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার, সেহেতু আওয়ামী লীগ এশিয়া মহাদেশের একটা বৃহত্তর শক্তিশালী সংগঠন, রাজনৈতিক সংগঠন। সেহেতু সেই দলের বিষয়ে অবশ্যই জানা দরকার আছে আমরা। আওয়ামী লীগের শুরু 1971 সালের আগে থেকে, অনেক আগে থেকে আওয়ামী লীগের রাজনীতি শুরু। তখনকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, আওয়ামী লীগের নাম আসিল, পাকিস্তান আমলে যখন আওয়ামী লীগ রাজনীতি করছে তখন আওয়ামী লীগের নাম আসিল আওয়ামী মুসলিম লীগ। তখন বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক যে অনেকগুলা দল আছে, আনাচে খানাচে, রাস্তায় ঘাটে, সব দলের মধ্যে অনেক পুরানা দল, যেগুলা অনেক বছর পুরানা সিনিয়র দল। তো এই দলের মধ্যে দুইটা সিনিয়র দল বাংলাদেশে বর্তমানে রাজনীতি করে, একটা আওয়ামী লীগ, একটা জামাত ইসলাম। তো জামাত ইসলাম আসিল পাকিস্তানি একটা দল, তার মেইন লাহোরে আসিল, তার মেইন হেড অফিস জামাতের। আর আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ আসিল বাংলাদেশের একটা সংগঠন। এটার রাজনৈতিক সংগঠন, এটার অফিস আসিল কোথায়? ঢাকায়। ঢাকায় আসিল এটার অফিস। কথাটা আপনারা বালা করে বুঝবার, নতুন প্রজন্মর লাগি। অনেক যারা আছে স্বাধীনতার প্রজন্ম, অনেকেও না জানে এইগুলা ইতিহাস, কারণ এই ইতিহাসগুলো জানতে হইলে বঙ্গবন্ধুর লিখিত, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, জাতীয় সাইন নেতা তাজউদ্দিন আহমদ সহ মনসুর আলী, এরার লিখিত অনেক বইগুলা পড়া লাগে। তো এরার হাতে লেখা বই যেগুলো ছাপা হয়েছিল এই সময়, ওগুলা পড়লে কিছু রাজনৈতিক ইতিহাস জানা যায় অনেক দলের। যেমন বিএনপির ইতিহাসও আমি পড়িয়ে দেখছি কোন সময় থেকে স্টার্ট। মেজর জিয়াউর রহমান যখন বীর মুক্তিযোদ্ধা, উনি যখন ক্ষমতায় বসছেন, উনি উনি যখন ক্ষমতায় বসছেন বাংলাদেশ, তখন বাংলাদেশ আর্মির মধ্যে একটা শুরু হয়েছিল, বিশৃঙ্খলা শুরু হওয়ার পরে দেশের পরিস্থিতি খারাপ আছিল। মোস্তাকে ক্ষমতার দখল করার পর উনি ক্ষমতার দখল করিয়া আর্মি উনারে বসাইছে। উনি বসার পরে উনি ক্ষমতা চালাইছেন, অনেকদিন রাষ্ট্রপতি থাকছেন, সামরিক শাসন আছিল। এর পরে উনি এই দলটা ক্ষমতায় থাকা অবস্থায় উনি দলটা বিএনপি নামে দলটা উনি বানাইছেন, উনি প্রতিষ্ঠা করছেন। তো আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ যখন 1971 সালে যখন ইলেকশন করছে, আওয়ামী মুসলিম লীগ 1971 সালে যখন ইলেকশন করছে, 71-এর আগে যখন যে ইলেকশনের রেজাল্ট নিয়ে দুই দেশের মধ্যে মারামারি শুরু হয়েছিল, পাকিস্তানের মানুষ যারা, তারা কখনো উজিরে আজম শেখ মুজিবুর রহমানকে চাইছে না। তারা তারা এক কথাই হয়েছে, ও बंगाली को वज़ीर आज़म बनाएगा पाकिस्तान का, मस्कारा है बंगाली पाकिस्तान का वज़ीर आज़म बनेगा, সেই কথাটা তারা হয়েছে। তো আমার কথা হইল আওয়ামী মুসলিম লীগ যে সময় প্রতিষ্ঠাতা আসিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি,
আওয়ামী মুসলিম লীগের। আব্দুল হামিদ খান বাসানি প্রতিষ্ঠা করার পরে যখন ছাত্র রাজনীতি থেকে উনি অনেকগুলা লোক নিছেন, নেওয়ার পরে তাদের মধ্য থেকে একজন আসছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু প্রথম যখন ছাত্র রাজনীতি থেকে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির সাথে এর আগে থেকে পরিচয়, যখন বঙ্গবন্ধু রাজনীতি ঢুকছেন তখন উনি প্রথম অবস্থায় আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক থাকা অবস্থায় উনি একজন ছাত্রনেতা আসলেন এবং পরবর্তীতে উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত মানে বিশাল একটা জনপ্রিয়তা অর্জন করতে পারছেন বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের লগে যখন উনি ঘনিষ্ঠতা ওনার বাড়ছে এবং উনি রাজনীতি শুরু করছেন ছাত্র রাজনীতি থেকে। তো ছাত্র থাকা অবস্থায় ওনার একটা জনপ্রিয়তা দেশও বাড়ছিল। বেশিরভাগ উনি পাকিস্তানপন্থী বক্তব্য দিতেন, পাকিস্তানরে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া এগুলা পাকিস্তান সরকারের কাছে তুলিয়া ধরতেন। তখনকার পত্রিকাগুলা বেশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে নিয়ে লেখালেখি করতো। তখন উনি একজন ফেমাস ছাত্র নেতা আসলেন। মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধুরে ওনার দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে উনি রাখছিলেন। তারপরে 2 বছরের কমিটির পর মুসলিম লীগের আওয়ামী মুসলিম লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার 1 বছর পর 2 বছর পর আবার নতুন করে কমিটি হয়েছে। 2 বছর পর নতুন করে কমিটি হওয়ার পরে আব্দুল হামিদ খান বাসানি উনি নিজে বঙ্গবন্ধুরে সভাপতির পদটা দিয়েছেন, সভাপতি আওয়ামী মুসলিম লীগের সভাপতির পদটা দিন। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মৌলানা আব্দুল হামিদ খান বাসানি উনি ছিলেন উপদেষ্টা মণ্ডলীর প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তৎকালীন 2-3 জন ছাত্র নেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানির কাছে তুলিয়া ধরছেন লিখিত আকারে যে দলের প্রতিষ্ঠাতা হিসাবে আওয়ামী মুসলিম লীগ যেহেতু এটা বাংলাদেশের একমাত্র একটা রাজনৈতিক দল, সেহেতু আমরা বৈষম্য দূর করাত গিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিহিংসা দূর করাত গিয়া মুসলিম শব্দটা এখান থেকে সরাইয়া আওয়ামী লীগ করার লাগে। তো তখন থেকে আওয়ামী লীগ আসছে। তো আওয়ামী লীগ করার লাগে যখন মৌলানা আব্দুল হামিদ খান বাসা নিয়েছেন সবার সিনিয়র, ওনার কাছে যখন প্রস্তাবটা গেছে উনি প্রস্তাবটা রাখিয়া বলছেন এটা আমি বিবেচনা করবো, দলের প্রেসিডিয়াম সদস্য যারা আছেন উপদেষ্টা মণ্ডলী তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে। তখন উনি বলছেন যে এটা করা ঠিক না, যেহেতু অনেক পুরানা দল, আচ্ছা আমি এটা বিবেচনা করবো। কিছুদিন পর দলের 50% নেতাকর্মী এর পক্ষে আসিল, বঙ্গবন্ধুর দেওয়া লিখিত যে দরখাস্তের পক্ষে আসছিল। পরবর্তীতে সবাই মৌলানা আব্দুল হামিদ বাসানি ওনার বঙ্গবন্ধুরে বলছেন যে তুমি যেহেতু রানিং সভাপতি তুমি তোমার নিজ দায়িত্ব এটা করতে পারো। আওয়ামী লীগ শব্দ আওয়ামী মুসলিম লীগ শব্দের অর্থ হইল গিয়া আওয়াম একটা উর্দু শব্দ, আওয়াম মানে জনতা, সাধারণ মানুষ, জনতা, লীগ মানে দল, জনতার মুসলমান জনতার দল। আওয়ামী মুসলিম লীগ মানে হইল কি মুসলমান জনতার দল তখন আসিল। এরপরে তখন আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগ অর্থ হইল কি আওয়াম মানে জনতা আর লীগ মানে দল, জনতার দল। তখন বৈষম্য দূর করার লাগে এটা করা হয়েছে, বৈষম্য দূর করার। জামাত ইসলাম তখন পাকিস্তানপন্থী দল। জামাত ইসলামের এখনও পাকিস্তানে, আমাদের দেশে জামাত ফেমাস যতটুকু আছে এর চেয়ে 100% ফেমাস এখনও পাকিস্তানে, সাপোর্টারও বেশি, কিন্তু জনপ্রিয়তা পাইতেছে না। আমাদের দেশে হয়তো জামাত ইসলাম দান খয়রাত করতেছে, কিছু মানুষের বিভিন্ন ধরনের হসপিটাল বানাইতেছে, এরা ব্যবসা প্রতিষ্ঠান বানাইতেছে, এর কারণে মাদ্রাসা বানাইবার সুযোগ সরকারে দিছে, অনেক ধরনের মসজিদ মাদ্রাসা বানাইছে এরা অনেকগুলা। এর কারণে মাদ্রাসাত লেখাপড়া করে ছাত্র যারা বাইর হয় এরা জামাতপন্থী হয়ে যায় অটোমেটিকলি। যেমন আমি যদি আমার ছেলে 2টারে মাদ্রাসায় দিই জামাতের, এরা যখন লেখাপড়া শেষ করবো এই মাদ্রাসাত এরা অটোমেটিকলি জামাতের, যেমন একটা ফাইভ লাইনের আমি ওইদিকে ঢুকিয়া ওইদিকে বাইর হইলাম, মানে ও ঢুকার সময় বাইরে হয়েছি আমি, যে কোনো দল ইয়া ঢুকি সমস্যা নেই, কিন্তু বাইরে হওয়ার সময় জামাতেও বাইর হয়েছি। হতটা বুঝতে পারছেন নি? মাদ্রাসা বানানোর কারণে জামাতে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছে, সাপোর্টার বাড়াই দিছে। সাপোর্টার দেখা গেছে বাপ হইল কি আওয়ামী লীগের বিশাল একজন নেতা, বিশাল ভক্ত, তার ছেলে হোক আর মেয়ে হোক একটা কোনো কলে কৌশলে জামাতের লোক বুঝাই বাজাইয়া তারে
মাদ্রাসায় নিচে গিয়ে লেখাপড়া অনেক ভালো হয় হইয়া ওই জামাতের মাদ্রাসাত শেষ। এখন বাপ যত বড় বঙ্গবন্ধু হয়ে যাওক, ছেলেটা জামাত হয়ে গেছে। ওই 5 লাইনের ওইদিকে ঢুকছে আওয়ামী লীগ, বাইরে হইবার সময় জামাত হইয়া বাইর হইছে। এটা কিন্তু শিওর 100%। এরা কোরআনের মধ্যে হাত রাখাইয়া, নামাজ পড়াইয়া, মসজিদে নিয়ে হসম কিলা খরাইয়া অটোমেটিকলি এরা জামাত বানাইলে। তো বাংলাদেশের ওই তখন জামাত ইসলাম আসছিল পাকিস্তানের একটা দল। পাকিস্তানের এই দল 71-এর পরে বাংলাদেশে আসিল না। 71-এর পরে বাংলাদেশে আসিল না। বঙ্গবন্ধু ক্ষমতাত বসার পরে 73 বা 74-এ রাজাকারদের যখন উনি মাফ করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, রাজাকারদের পাকিস্তানের পক্ষে যারা আসিল শক্তি, তখন ওই গুলাম আজম রাজাকার গুলাম আজম আবার দেশে আসি আবার জামাতের রাজনীতি শুরু করছে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে। বঙ্গবন্ধুর কাছে গিয়া বলছে যে আমি আমার দলটার রাজনীতি করতাম চাই, ইসলামী দল। বঙ্গবন্ধু তখন বলছে স্বাধীন বাংলাদেশ, তোমার মতো ধরে তুমি চলো, তোমার দল করো, যে কোনো একটা করো, সমস্যা নেই। তখন বাংলাদেশের রাজনৈতিক দল আসিল না। বঙ্গবন্ধুও চাইছেন রাজনৈতিক 1-2টা দল হোক, বিরোধী দল থাকার প্রয়োজন আছে সংসদ। তো আচ্ছা, যাই হোক, জামাতের কথা আমি আপনারা বললাম। আর আওয়ামী লীগ শব্দের অর্থ তো আপনারা বলছি, আওয়ামী লীগ জনতার লীগ। আওয়াম মানে জনতা। আওয়াম, আমি উর্দু জানি অনেকগুলা, উর্দু কথা বলতে পারি অনেক ফাস্ট, ম্যাক্সিমাম 80% উর্দু কথা হইতে পারি। তো আমি এটা নিয়ে অনেক করছি যে আওয়াম মানে জনতা, জনতার দল আওয়ামী লীগ অর্থ। তো আওয়ামী লীগ নাম তখন থেকে আসছে, তখন থেকে 1971-এর অনেক আগে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি এবং বঙ্গবন্ধু ওনারা দুজনে মিলিয়ে আওয়ামী লীগ রাখছেন, মুসলিম শব্দটা উঠাইছেন। তো মুসলিম জনতার দল আসিল, আওয়ামী মুসলিম লীগ মানে মুসলিম জনতার দল। তো আমার কথা হয়েছে যে 1971-এর আগে যখন যেই নির্বাচন নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, এই নির্বাচনের আগেই নামকরণ করা হয়েছে। এবং এই নির্বাচনের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছিলেন। তো যখন নির্বাচনের আমেজ শুরু হয়েছে, তখন দেখা গেছে পাকিস্তানে অনেক বাঙালি বসবাস করত এবং পাকিস্তানের অনেক মানুষ কিন্তু 15% মানুষ আওয়ামী মুসলিম লীগরে সাপোর্ট করছে তখন, কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানে আসিল। আর আওয়ামী লীগের নেতা যারা এরা ছিলেন মুসলিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ বাসানি, তুফাইল আহমদ, আরও অনেকে আসছিলেন, আমির হোসেন আমু, আরও বড় বড় যারা নাম আমি বলে গেছি অনেক, তাজউদ্দিন আহমদ, এরা আসছিলেন। সবাই বাংলাদেশের যত বড় বড় যারা আসিল সব আওয়ামী লীগ আসিল। তখন বিএনপি আসিল না, জাতীয় পার্টি আসিল না। এই জাতীয় পার্টি তো 400 দিন হয়েছে, এরশাদ সাহেব যখন ক্ষমতাত বসছেন তখন বানাইছেন। বিএনপি তো হয়েছে ওই গতকাল বা 400 বলতে পারেন আপনি, যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতাত বসছেন, বঙ্গবন্ধুরে হত্যা করার পরে দেশে সামরিক শাসন আসছে, এরপরে জিয়াউর রহমান বসছেন, স্বাধীনতার কমসে কম 6-7 বছর পরে বিএনপি গঠিত হয়েছে। তো জিয়াউর রহমান চট্টগ্রামের সেক্টর গভর্নর যখন আসছিলেন চট্টগ্রামের, এরপরে বাংলাদেশের কিছু সংখ্যক মানে সিনিয়র কয়েকজন আর্মির অফিসার আসিল বাংলাদেশ 1971 সালে। এর আগে কিন্তু একটা বৈষম্য আসিল, পাকিস্তানিরা বড় বড় অফিসার বাংলাদেশের নিয়োগ দিত না, বাঙালিরা নিয়োগ দিত না। এর মধ্যে কয়েকজন অফিসার অনুমানিক সারা দেশে মিলাইয়া 10-12 জন অফিসার আসিলেন সামরিক বাহিনীর, ওই আর্মি, পাকিস্তান আর্মির। এর মধ্যে কেউ বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত আসিলেন, আবার কেউ পাকিস্তান থেকে বাংলাদেশে গেছেন, ইন্ডিয়ার ভিতর দিয়ে গেছেন অনেকে। গড়ে বেশি হইলে 10-12 জন মানুষ আসিলেন বা 15 জন। মেজর ডালিম, মেজর জিয়াউর রহমান, কর্নেল জেনারেল এম এ আতাউল গনি উসমানী, এই একজন জেনারেল আসিলেন। সারা বাংলাদেশের মধ্যে একজন জেনারেল আসিলেন 1971 সালে, কর্নেল জেনারেল আতাউল গনি উসমানী, আর একজন জেনারেল আসিলেন না আর্মির। এতে বোঝা যায় যে মেজর ডালিম, মেজর জিয়াউর রহমান, এরপরে মেজর আরও কি জানি বঙ্গবন্ধুর হত্যাকারী যারা, এরা সবার চেয়ে বড় পদমর্যাদায় এবং বড় আর্মির অফিসার মেজর জেনারেল কর্নেল এম এ জি আতাউল ওসমানী আসিলেন। উনি সবার চেয়ে বড় আসিলেন। তো যাই হোক,
কয়েকজন আর্মির অফিসার আছিলেন। এরপরে 71-এর পরে এরা কিন্তু সুন্দরভাবে একটা আর্মি বাহিনী গঠিত করছিলেন। এরা মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করছেন এর মধ্য থেকে শিক্ষিত দেখি নিয়া মুক্তিযোদ্ধা তো কিছু একটা ট্রেনিং প্রাপ্ত আছিল, বন্দুক চালাইতে পারে নিয়ে এর একটা সামরিক ছোটো আকার একটা সামরিক বাহিনী গঠিত করছে সারা বাংলাদেশে মিলিয়ে সম্ভবত 2-2.5 হাজার সদস্য দিয়া। 71-এর পরের কথা বলতেছি আমি, 1971-এর পরে এই নেতৃত্ব দেওয়াত কি এরা ওই 7-8 জনের নেতৃত্ব দিছেন। এর কারণে ক্ষমতার রদবদল হয়েছে। এখন বর্তমান বাংলাদেশে যে আর্মি বাহিনী আছে যে একটা আমরা এখানে যদি জেনারেল ওয়াকারুজ্জামানে হয় আমি ক্ষমতাত বসতাম, এই যে এত বড় একটা সংকট গেছে 2024 সালে, দেশের সরকার নাই, দেশের মন্ত্রী পরিষদ নাই, সংসদ নাই, কিচ্ছু নাই, তখন জেনারেল ওয়াকারুজ্জামান অটোমেটিকলি ক্ষমতায় বসতে পারতো, কিন্তু না, সম্ভব না। 1971 রচিত অসম্ভব। কারণ বাংলাদেশ এখন আর্মির সংখ্যা 5 লাখ, 5 লাখের মধ্যে 5 লাখে কখনো মানত না, কখনো মানত না সামরিক শাসন, বা তুমি ক্ষমতাত বুঝিতে তুমি সেনাপ্রধান হইলা করি এটা কি মানাইও না, এর মানত নাই, কখনো মানত না। তখন কিন্তু অটোমেটিকলি একজন ক্ষমতাত বসছেন, একজনকে হত্যা করে আরও জন ক্ষমতাত বসছেন আর্মি অফিসার, তখন এসেছিল এটা। তো যাই হোক 1971 সালে যখন যখন ইলেকশন হয়, ইলেকশনে সুন্দরভাবে ইলেকশনের আমেজ পোস্টারিং চলতেছে, ইলেকশন হইতেছে, ইলেকশনের এক পর্যায়ে দেখিয়া পাকিস্তানের আওয়াম যারা আসছিল সম্ভবত বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে জনসংখ্যার 47% পশ্চিম পাকিস্তানে আসিল আর 47%, হ্যাঁ, আর 53% আসিল পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি আসিল। তখন পূর্ব পাকিস্তানের মানুষ একচেটিয়া ভোট মারছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে। শেখ মুজিব তখন তিনি বঙ্গবন্ধু আসিলেন না, বঙ্গবন্ধু উপাধি আসিল না, জাতির জনক উপাধি আসিল না, জাতির পিতা উপাধি আসিল না, কোনো উপাধি নেই, কোনো উপাধি ছাড়া একমাত্র উনি আসিলেন শেখ মুজিবুর রহমান। সবাই শেখ মুজিবরে ভোট দিছে, সবাই, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কিচ্ছু নাই, দলমত নির্বিশেষে সবাই শেখ মুজিবরে ভোট দিছে, আওয়ামী লীগরে ভোট দিছে। তখন বিএনপি আসিল না, জাতীয় পার্টি আসিল না যে আমি ভোট দিতাম না, তখন জামাত আসিল না, জামাত পাকিস্তানের দল, পাকিস্তানের রাজনীতি করে এরা এরা জামাতে 1971 সালে যে ইলেকশন হয়েছিল একটা ভোট পাইছে না বাংলাদেশও, একটা ভোট। বাঙালি বলছে এটা পাকিস্তানি দল, পাকিস্তানের ইয়া। তো যাই হোক যখন 1971 পরে যখন 1971 আগের যে নির্বাচনের রেজাল্ট যখন আসছে, রেজাল্টে অনেক পাকিস্তানি নেতাও আসছিল আওয়ামী লীগের, অনেক পাকিস্তানের অনেকে আওয়ামী লীগ থেকে ইলেকশনও করছে। সারা পাকিস্তান পশ্চিম পাকিস্তানে মিলিয়ে 3জন না 4জন এমপি হয়েছিল আওয়ামী লীগের, 3জন না 4জন এমপি হয়েছিল। তো যাই হোক যখন আওয়ামী লীগ বিশাল ব্যবধানে বিজয় অর্জন করছে, তখন নির্বাচন শেষ, ক্ষমতা হস্তান্তর করার ফালা, সরকার ক্ষমতা হস্তান্তর করব, আগের সরকার চলে যাইব, সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় যেটা রীতিনীতি আছে রীতিনীতি অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করত। তখন ইয়াহিয়া খান সেনাপ্রধান আসছিল পাকিস্তানের, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের। ইয়াহিয়া খান সেনাপ্রধান বলতেছে পাকিস্তানের রাজনীতি এখনও কিন্তু সেনাবাহিনীর হাতে কন্ট্রোল, পাকিস্তানের রাজনীতির চাবি কিন্তু এখনও সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনী যেদিকে বলে এইদিকে কিন্তু সরকার ক্ষমতায় যায়। আপনারা একটা কথা চিন্তা করবেন, আরেকটা কথা আমি বলি গেফে দিয়া, পাকিস্তানের ইতিহাসে যতজন সরকার প্রধান আসছে কেউ একজন সরকার প্রধানও তার 5 বছর ক্ষমতা পুরা করতে পারে নাই, 5 বছরের আগেই তার ক্ষমতা থেকে নামাই দিয়ে সেনাবাহিনী। এবং পাকিস্তানের সংসদ চলাকালীন অবস্থায় তার 2জন বা 3জন জেনারেল সবসময়, আর্মির জেনারেল সবসময় সংসদ ভবনের ভিতরে থাকে। এরা সংসদের ভিতরে কী হইতেছে, কোন বিল পাস হইতেছে কি না হইতেছে, এবং সেনাবাহিনীর সবচেয়ে বড় একটা বাজেট থাকে সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনী কন্ট্রোল করে এখনও। এরপরে মানে বলতে পারেন সেনা শাসিত সরকার, যেমন ইমরান খান 3 বছর ক্ষমতার থাকা পরে সেনাবাহিনী বসাইছে, আবার এই সেনাবাহিনী লাইতে নামাইছে, অসম্মান করে নামাইছে, এখন জেলের ভিতরে ঢুকে রেখে দিছে। তখনকার সেনাপ্রধান ইয়াহিয়া খান কি বলছে, बंगाली को पाकिस्तान का वज़ीर आज़म बनाएगा, हम पागल है, हम लोग पागल है, वज़ीर आज़म बनाए, वज़ीर आज़म মানে সে সরকার প্রধানমন্ত্রী।
যখন এই কথা বলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ক্যাপিটালে ইসলামাবাদে, তখন বলার পরে রাজনৈতিক যে দল আছিল ক্ষমতাত, তখন সম্ভবত ক্ষমতায় আসিল সে জানে ক্ষমতায় আসিল বেনজির ভুট্টো, সম্ভবত বেনজির ভুট্টো না জুলফিকার আলী ভুট্টো তখনকার ক্ষমতায়। আমি কারণ আমার বয়স কম, 71 তো আমার জন্মই না, আমি এতটুকু ইতিহাস এগুলো বলি দেই, বই পুস্তক থেকে পড়া জিনিস এগুলো বলি দেয় অনেক সময়। তখনকার সরকার বলছে হ্যাঁ रियली बंगाली को क्यों हमारा मुल्क का वजीर आजम बनाएगा, गवर्नमेंट बनाएगा, नहीं बनाएगा, तुम बात करो ইয়াহিয়া খান দিছে গুতা মারি। তখন সেনাবাহিনী চাইল যে আবার সেই সরকারের ক্ষমতায় রাখতে, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হস্তান্তর করবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, জাতীয় সাইন নেতা সহ যারা তখনকার রাজনীতির সাথে জড়িত আছিলেন, তখন যারা এমপি নির্বাচিত হয়েছিলেন, তারা পৃথিবীর অনেক দেশে গেছেন, অনেক দেশের সরকার প্রধানের সাথে আলাপ করছেন, জাতিসংঘের সাথে আলাপ করছেন যে আমরা ইলেকশনে জয়লাভ করছি, বিজয় অর্জন করছি, কিন্তু আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করতেছে না। তারা বলতেছে যে এটা পূর্ব পাকিস্তানের দল, এটা পশ্চিম পাকিস্তানের কেউ ভোট দেয় নাই, এইটা বিভিন্ন জিনিস, বাঙালি কো ওজির আজম নেই বানায়েগা। পৃথিবীর অনেক দেশের কাছে গেছে, ব্যর্থ ব্যর্থ। পৃথিবীর কোনো দেশের মানুষ বাঙালির ইজ্জত করে নাই, একমাত্র ইন্ডিয়া ছাড়া, একমাত্র ইন্ডিয়া ছাড়া। তখন ইন্দিরা গান্ধী ছিলেন ইন্ডিয়ার প্রধান, ইন্ডিয়ার প্রধান ইন্দিরা গান্ধী। তখন ইন্দিরা গান্ধী একমাত্র এই কথাটা খানে নিছেন, নেওয়ার পরে উনি জাতিসংঘের কাছে তুলিয়া ধরছেন, উনি ওনার ইন্ডিয়ান রেডিও চ্যানেলে তুলিয়া ধরছেন। ধরার পরে তো আগুন লাগছে এর মধ্যে। তখন এরা শেখ মুজিব মারিল, তো শেখ মুজিব গ্রেফতার, আবারও শেখ মুজিব গ্রেফতার। সবচেয়ে মজার জিনিস হয়েছে যে পৃথিবীর ইতিহাসে যদি সবচেয়ে বড় কোনো পাগল তাকিয়ে থাকেন, দেশপ্রেমিক পাগল, দেশপ্রেমিক যারা এরা অবশ্যই পাগল থাকে। যেমন আমি একটু আধা পাগল, 71-এর পক্ষে বেশি কথা বলে দেখিয়া অনেকে আমার মা বাপ তুলি গালাগালি করে। তো সবচেয়ে বড় পাগল যদি সেই সময় কেউ তাকিয়ে থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনারা বলবেন কিভাবে একজন মানুষ তার 5-6টা বাচ্চা রাখিয়া নিজের কৈশোর কাল থেকে শুরু করিয়া যৌবন কাল, নিজের জীবনের 26টা বৎসর জেলে কাটাইছে, বারবার জেলে ঢুকছে বাইরে হয়েছে, জেলে ঢুকছে বাইরে হয়েছে, বারবার গ্রেফতার। অপরাধ কি बंगाली, अपराध की बंगाली लीडर, ये बंगाली लीडर है, गिरफ्तार करो उसको, গ্রেফতার করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়ে বড় পাগল আর কেউ নাই। যেই বাংলাদেশের লাগি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনের যৌবন কাল 26টা বৎসর, এই বঙ্গবন্ধু, এই শেখ মুজিবুর রহমান, এই পাগল 26টা বছর জেলে কাটাইছেন। আজকে স্বাধীনতার 54 বছর পরে একটা জাতি মুখে দাড়ি রাখিয়া মাথায় টুপি দিয়া তার তার ভাস্কর্যের উপরে তার মূর্তি, একটা মূর্তি থাক, সেই মূর্তির উপরে উঠিয়া ফেসাব করে। তো আমি এই জন্যই পাগল বলছি, যেই মানুষটা তার যৌবনকাল সবচেয়ে বড় একটা এনজয়ের সময়। ইয়াং মানুষ যখন তখন শরীরের শক্তি থাকে, অনেক এনজয় খাল, মানুষের অনেক স্বপ্ন থাকে, অনেক নিজের থাকে, পাওয়ার থাকে। সেই সময়টা উনি জেলের ভিতরে খাটাইছেন, তাও আবার পাকিস্তানের জেলের ভিতরে। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে গ্রেফতার করে, 1971 সালে, তো আপনারা শুনলেন বাকি ইতিহাস আরও অনেক আছে, অনেক অনেক বলতে গেলে অনেক সময়ের দরকার। অলরেডি 23 মিনিট রানিং আমার ভিডিও, অনেক 71-এর ইতিহাস। 71-এর যদি আপনি একজন ব্যক্তি নিয়ে ইতিহাস রচনা করার যান, অনেক লম্বা ইতিহাস। যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকীরে নিয়ে যদি আপনি বলতে যান, শেষ হইতো না, শুরু হইব শেষ হইতো না। জাহাজ থাকি অস্ত্র চুরি, বাঁশের পাইপ এরকম রাখিয়া জাহাজে ঢুকা, কাদের সিদ্দিকীর লগের বাহিনীর কথা, কাদেরিয়া বাহিনী, এত লম্বা চুলা ছিল, শেষ হইতো না। জিয়াউর রহমানটা নিয়ে শুরু করলে শেষ হইতো না। উনি সেক্টর কমান্ডার আসছিলেন, উনি কী করছেন, কীভাবে আইসে, উনি দল গঠন কীভাবে করছেন, ক্ষমতায় কীভাবে বসছেন। তো ঠিক তদ্রুপ 71-এর অনেক লম্বা ইতিহাস। 71-এ আমাদের 3 লক্ষ মা বোন দর্শিত হয়েছে, এইটা নিয়ে যদি বলতে যান শেষ করা যেত না।
কোন জায়গায় কতজনের দর্শন করা হয়েছে, কিভাবে বাড়ি থেকে তুলিয়ে নেওয়া হয়েছে, ছেলের সামনে মারে দর্শন করা হয়েছে, ভাইয়ের সামনে বোনরে দর্শন করা হয়েছে, যেমন বর্তমান ফিলিস্তিনে যেভাবে চলতেছে এইরকম। তো ইন্দিরা গান্ধী যখন রেডিওর মধ্যে বলছেন, তখন সারা পৃথিবীর মানুষ এটা খানে নিছে। খানে নেওয়ার পরে ওরা এবং শেখ মুজিবরে গ্রেফতার করেছে। শেখ মুজিবরে গ্রেফতার করার পরে কিছুদিন পরে আবার শেখ মুজিব ছাড়া পাইছেন। ছাড়া পাওয়ার পরে উনি একটা বাংলাদেশের 7 মার্চ যে ভাষণটা দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভবত, এই 7 মার্চের ভাষণটা ছিল বাঙালি জাতির মুক্তির ভাষণ। তখন সারা বাংলাদেশটা কি মানুষ রেল যুগে, ট্রেন যুগে, নৌকা যুগে, জাহাজ যুগে দেখা গেছে শেখ মুজিবরে দেখার জন্য। শেখ মুজিব জেল থেকে এসে, তখন উনি শেখ মুজিব আসিলেন, বঙ্গবন্ধু আসিলেন না, শেখ মুজিবরে দেখার জন্য। যখন উনি ভাষণ দিছেন, সেই ভাষণে বলছেন পাকিস্তানি কখনো বাংলাদেশ চায় না, পাকিস্তানে চায় না বাঙালি মাথা উঁচু করে দাঁড়াওক, বাঙালি চায় না কখনো, পাকিস্তানি চায় না কখনো বাঙালি মাথা উঁচু করে দাঁড়াওক, পাকিস্তানি চায় না কখনো বাঙালি পাকিস্তান আর্মি বাহিনীর জেনারেল হোক, পাকিস্তানি কখনো চায় না বাংলাদেশের মানুষ মন্ত্রী মিনিস্টার হোক। তাই দেশকে স্বাধীন করতে হইব, আমরা আলাদা একটা দেশ হইতে চাই। আপনারা যদি আমার লগে থাকেন, যাহার যা কিছু আসে নিয়ে মাঠে নামেন। এই ভাষণ ছিল বঙ্গবন্ধুর, শেখ মুজিবুর রহমানের মুক্তির ভাষণ। এই ভাষণ দেওয়ার পরে বাঙালিরা পাকিস্তানি থানার পুলিশ যেগুলো আছে এগুলার মারা শুরু করলো। পাকিস্তানের পোস্ট অফিস যেগুলো আছে, পোস্ট অফিসে যারা পাকিস্তানিপন্থী চাকরি করতো, পাকিস্তানের মানুষ এরা মাইর শুরু করলো। তখন পাকিস্তানের যখন খবর ছড়াই গেছে যে বাঙালির দেশে পাকিস্তানি ফাইলেই মারে এরা, তখন পাকিস্তান থেকে আর্মি ফাটাইছে, পরিষ্কার করো যাও। হিন্দু মারাত ফাটাইছিল, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের প্রতি বলতে চাই। তখন পাকিস্তান সরকার বলছিল যাও বাংলাদেশে, হিন্দু হামারা দুশ্মন হে, হিন্দু মারো মারিয়া পরিষ্কার করো। বাংলাদেশে হিন্দু বেশি বাড়ি গেছে, এরা হিন্দু বাড়ি গেছে। আর ইন্ডিয়ার যে বক্তব্যগুলো ওগুলোও শুনছে, বলছে ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, আর এরা উস্কানি দিছে হিন্দু বাড়ি গেছে। আসলে বাংলাদেশের যে তখনকার সময় বাংলাদেশও মুসলমানের সংখ্যাগরিষ্ঠ আছিল, মুসলমান 1971 সালে সংখ্যাগরিষ্ঠ আছিল, অনুমানিক 40% হিন্দু বসবাস আছিল, 40%। তখন যখন পাকিস্তান বাহিনী বাংলাদেশে আসছে, এরা তো জানে হিন্দু মারাতে আইছে। প্রথমে আইয়া অহরহ মারি আরম্ভ করছে, শুরু করছে এরা। প্রথমে এসে বম্পিং করছে এরা সারা দেশে বিমান দিয়া। বম্পিং করার পর এক পর্যায়ে সারা দেশে তারা যে সাপোর্টার যারা ছিল, তারা একটা রাজনৈতিক দলের হাত ধরছে তারা, যেমন জামাত ইসলামের হাত ধরিয়ে তারা প্রত্যেকটা থানায় থানায় ছড়াই গেছে। তারা প্রতি থানায় থানায় তারা 10 জন 15 জন 20 জন 1 ডজন 2 ডজন আর্মি দিয়ে দিছে এরা। দেওয়ার পরে প্রত্যেক থানার যদি 20 জন গেছে, এই থানা থাকি, যেমন এক থানার মধ্যে একটা উপজেলার মধ্যে 3টা ইউনিয়ন, 2টা ইউনিয়ন, 5টা ইউনিয়ন এরকম আসছিল আগে। তখন 3টা ইউনিয়নে দিছে 3টা ক্যাম্প বানাইয়া, সেনা ক্যাম্প। 3টা সেনা ক্যাম্পে 3 জন অফিসার ক্যাপ্টেন দিয়া দিছে এরা, বা মেজর দিয়া দিছে। যেমন একটা থানা যেভাবে চলে আর ঠিক তদ্রুপ একটা সিস্টেম বানাই দিছে। বানাইয়া ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প বানাইয়া দিছে। ক্যাম্প থেকে এরা পুরা ইউনিয়ন হ্যান্ডেল করে, উপজেলা থেকে বসিয়ে মেইন যে আছে একজন যাওয়া আসা করে, এর সাথে যোগাযোগ করে, মানে পুরা দেশটা এরা কন্ট্রোলের মধ্যে নিছে। কি পুরা দেশটা জেলা পর্যায়ে বসাই দিছে। পুরা দেশটা প্রশাসন এখন বর্তমানে যেভাবে চলে ঠিক তদ্রুপ। তখন বাংলাদেশের মানুষ রাজাকারেরা বেশি আতঙ্ক সৃষ্টি করছে। এরা বেশি কিন্তু পাকিস্তানিদের বলছে এখানে আছে, এখানে এরা পাকিস্তান বিরোধী আছে, এরা মারছে, ওই ফ্যামিলির পাকিস্তান বিরোধী আছে, এ বাড়িতে নাই, এর বউ দরিয়া নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে যেভাবে কতদিন আগে দেখছি আওয়ামী লীগের 8 বছর 9 বছরের একটা ছেলেরে ঠেঙ্গের মধ্যে ফায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলাইয়া রাখছে, তাও আবার একটা কুয়ার নিচে, কুয়ার মধ্যখানে রাখছে রশি দিয়ে ঝুলাইয়া। এর বাবা আওয়ামী লীগ,
বাবারে পাইছে না ছেলের সাজাদের লাখাওলা কুয়াদ। ঠিক তদ্রুপের চেয়ে ভয়ঙ্কর আছিল 1971 সালে, যখন অত্যাচার শুরু করছে এরা, অতিরিক্ত মাত্রায় অত্যাচার। ছেলের সামনে মারে দর্শন, ভাইয়ের সামনে বোন দর্শন, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা, স্বামীর সামনে স্ত্রীরে তুলিয়া নিচে গিয়ে রাজাকারেরা, রাজাকারদের অর্ডার করছে, আর্মি লইয়া গেছে, আর্মি 2-4 জন আইয়া লইয়া গেছে। যত বড় প্রভাবশালী জমিদারও তখন কিচ্ছু করার নেই। 1971 সালে যত বড় প্রভাবশালী জমিদার আসিল আপনি কিচ্ছু করার নাই, আপনার মেয়ে সুন্দরেরা রাজাকারেরা তুলিয়ে লইয়া গেছে গিয়া পাকিস্তানিদের নিয়ে। রাজাকার আসিল জামাত ইসলাম, বেশি কি 100% জামাত ইসলাম তখন পাকিস্তানে সাপোর্ট করছে এরা। ওই পাকিস্তানপন্থী রাজনৈতিক দল একমাত্র আসিল বাংলাদেশে। এরা তাদেরকে হাতের নাগালে পাইছে, ওখান থেকে যোগাযোগ করি এখানে আইয়া প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এরা লিডার বানাইয়া দিছে, এরা নেতৃত্ব দিয়ে দিছে। যাই হোক, যখন বাঙালি জাতি দেখছে যে আমার সামনে আমার বোনটা দর্শন করছে, আমার সামনে আমার বউ দর্শন করছে, এই রকম যখন দেখছে, দেখতে দেখতে মানুষের ব্রেন লেস হয়ে গেছে। মানুষ কি চাই আর বাঁচিয়া কি করব, মরলে মারিয়া মরব, এইটা মাথায় ঢুকে গেছিল বাঙালি জাতির। ঠিক তখন জেনারেল উসমানী সাহেব সারা বাংলাদেশে সিলেটের চা বাগানের মধ্যখানে ট্রেনিং দিয়ে উনি বাঁশ দিয়ে বন্দুকের মতো বানাইতেন, এতদূর লম্বা বানাইয়া উনি ট্রেনিং দিতেন। ওই যে বন্দুক দিয়ে যে ট্রেনিং দেয়, আর্মির ট্রেনিং ওগুলা দিতেন, দিয়ে সারা বাংলাদেশে উনি লেবার সাপ্লাইয়ের মতো আর্মি সাপ্লাই দিয়েছেন। দেওয়ার পরে সারা বাংলাদেশে উনি ইন্ডিয়ার থেকে বাংলাদেশের যোগাযোগ হইতো, এখান থেকে কোথায় কোন জায়গায় মানুষ যাইতো দেওয়া হইতো নৌফতে। বুঝতে পারছেন না? সম্পূর্ণ ক্রেডিট কিন্তু 71-এর যুদ্ধ চলাকালীন 100% ক্রেডিট বঙ্গবীর মেজর কর্নেল জেনারেল আতাউল গনি উসমানী। যুদ্ধ চলাকালীন সম্পূর্ণ ক্রেডিট ওনার। আর ইন্ডিয়ার সাথে যোগাযোগ করা, ইন্দিরা গান্ধীর সাথে যোগাযোগ করা, বঙ্গবন্ধুর অবর্তমানে নেতৃত্ব ওনার হাতে আছিল। তো যাই হোক, যখন এক পর্যায়ে দেখছেন আতাউল গনি উসমানী সাহেব যে সম্ভব না, ওরা অস্ত্রে সজ্জিত একটা বাহিনী নিয়ে নামছে, তাদের সাথে আম জনতারে হাতে অস্ত্র দিয়ে যুদ্ধ করা অসম্ভব। আবার বাঁশ দিয়ে লাঠি দিয়ে এরারে মারিয়া আবার তারা কাছ থেকে অস্ত্র আনিয়া আবার এই অস্ত্র দিয়ে যুদ্ধ করা অসম্ভব। তখন উনি 5 মাসের মাথায় ইন্দিরা গান্ধী কাছে অনুরোধ করছিলেন যে আমাদেরকে সহযোগিতা করেন। তো এর আগে কিন্তু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ থেকে অনেক মানুষ গিয়ে ইন্ডিয়াত অটোমেটিকলি উঠছে, বর্ডার এরা খুলিয়া দিয়ে দিছে, ইন্ডিয়া বর্ডার খুলিয়া দিয়ে দিছে। তখন হিন্দু সম্প্রদায়ের বেশি মানুষ ইন্ডিয়াত গেছে, এরা আত্মীয় স্বজন আগে আসিল, তো যার যার আত্মীয়র কাছে গেছে কি ওরা। অনেক মানুষ কিন্তু আসছে না, যে কমসে কম বাংলাদেশের 7 কোটির মাঝে তখন বাংলাদেশের 7 কোটির মাঝে 3 কোটি মানুষ ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। 3 কোটি মানুষ ইন্ডিয়াত আশ্রয় নিয়েছে রোহিঙ্গাদের মতো। ইন্ডিয়া সরকারের আরেক অস্থায়ী ক্যাম্প রাখছে, খাবাইছে, কাপড় দিছে, বস্ত্র দিছে। ইন্ডিয়ার অবদান কখনো অস্বীকার করার মতো না। তখন যখন আতাউল গনি উসমানী সাহেব অনুরোধ করছেন ইন্দিরা গান্ধীর যে আমাদেরকে সহযোগিতা করুন, আর উনি সেই সময় জেনারেল আসছিলেন, জেনারেল থাকার সুবাদে ইন্ডিয়ার যে অনেকগুলা সেনাপ্রধান জেনারেল তাদের সাথে সম্পর্ক আছিল আতাউল গনি উসমানী সাহেবের। কারণ যেমন এখন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ার সেনাপ্রধানের অবশ্যই একটা যোগাযোগ আছে, পরিচয় আছে, ভুটানের সেনাপ্রধানের সাথে, বিভিন্ন দেশের সেনাপ্রধানের সাথে একটা যোগাযোগ নিশ্চয় আছে, ঠিক তদ্রুপ যোগাযোগ আসিল। তো উনি রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্ট করার পরে সম্ভবত আতাউল গনি উসমানী সাহেব কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। সেই সুবাদে ওই যে শিখ একজন মানুষ আছিল সেনাপ্রধান ইন্ডিয়ার, তখন ওনার কাছেও রিকোয়েস্ট করছেন। তখন তারা আমাদেরকে অস্ত্র এবং সৈন্য দিয়া 14,000 সৈন্য দিছে, এরা 14,000 সৈন্য দিয়ে তারা সহযোগিতা করছে। আর এই 14,000 সৈন্য যেমন 3 জন আর্মি ইন্ডিয়ান বাংলাদেশের মুক্তিবাহিনী থেকে দিছে, এর লোকের 10 জন, এই 3 জনের নেতৃত্ব দিয়ে 10 জন চালাইছে। এবং আমাদেরও একজন কমান্ডার আছে এদের সাথে, ইউনিয়ন পর্যায়ে 1 বা 2 জন কমান্ডার বানিয়ে দিয়েছিলেন আতাউল গনি উসমানী সাহেব। প্রত্যেক ইউনিয়নে 1 বা 2 জন কমান্ডার আছিলেন।
প্রত্যেক উপজেলায় 60-5জন কমান্ডার বানাই দিয়েছিলেন, মুক্তিবাহিনীর কমান্ডার। এই কমান্ডাররা নেতৃত্ব দিছে এরার সাথে। এক পর্যায়ে যুদ্ধ শেষে এরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, কারণ গেরিলা যুদ্ধ পারদর্শী আসিল বাংলাদেশের মুক্তিবাহিনী। কারণ এরা তো কেউ আসিল কৃষক, কৃষকরা যদি, কৃষক তো ফেকের মধ্যে খাদামাটির মধ্যে থাকিয়া অভ্যাস, সবসময় আল চাষ করিয়া। তা আর্মি যে এত শিক্ষিত মানুষ, এ কি খাদামাটির মধ্যে কুজ্জা বাইর করতে পারবো না কোথায় আছে। যেমন কি একজন কৃষকে হাল চাষ করিয়া গেছে, তো একজন মুক্তি দেখা গেছে বন্দুকের নাল বাইর করিয়া ফেকের মধ্যে সারা গায়ে ফেক মারিয়া আরও 2জন এর উপরে ফেক দিয়ে রাখিয়াছে। এই আইলে ধানের আইল খেত দিয়া, ধান খেতের আইল দিয়া পাকিস্তানি বাহিনী যাইব, উনি কিন্তু বন্দুক লিয়ে এরকম বসে থাকছে। ওরা যখন ক্রস করে দিয়েছে পিছন থেকে একজন একজন করে মারি দিছে। অনেক আছে জঙ্গলের মধ্যে, অনেক ফানির নিচে ডুব দিয়া বসে থাকছে, এরা যখন যাইব মারিব, এইরকম কৌশল অবলম্বন করে মারছে হেরারে। আরও অনেক ইতিহাস আছে। আমেরিকায় তখন ফক্ক নিয়ে আইছিল বঙ্গোপসাগরে, পাকিস্তানের ফক্ক নিয়ে বাংলাদেশে ওই যে লিঙ্কন না টিঙ্কন যুদ্ধ জাহাজ লইয়া বাংলাদেশে উড়াই লিত, দুলুসাত করিত। এটাতে গিয়েও বাংলাদেশে বাঁচাইছে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি তখন রাশিয়ার মাধ্যমে যদি রাশিয়ারে দিয়ে একটা বেটু না দিত, তখন এটা বঙ্গোপসাগর থেকে রিটার্ন যেত না আমেরিকার জাহাজ। এটা তখন তো রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন অনেক শক্তিধর একটা দেশ আছিল, সোভিয়েত ইউনিয়ন। তো যাই হোক, এত সময় আপনার মাঝে যে আলোচনা করলাম, আলাপ হইল বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের বিজয় কীভাবে আসছে। এরপরে বাংলাদেশ বিজয় অর্জন করছে 16 ডিসেম্বর। এরপরে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ আনাত গিয়া, বঙ্গবন্ধুরে বাংলাদেশে আনতে যাইয়া হত্যা করারও একটা চেষ্টা করা হয়েছে, উপরে বিমান সহ হত্যা করার একটা চেষ্টা করা হয়েছে, এটা আপনারা জানেন। তখন বঙ্গবন্ধুরে যদি সরাসরি পাকিস্তানি এয়ারলাইন্সে সরাসরি বাংলাদেশও আনা হইতো বা ইন্ডিয়াতে আনা হইতো, বিমান ব্লাস্ট করে তারা মারি লিত, বিমান উপরে ব্লাস্ট করে মারিত শেখ মুজিবরে। তারা জানতো শেখ মুজিব যদি দেশের ভিতরে মারে তারা, তাহলে দেশের জাতিসংঘ তাদেরকে ধরে দিব। জাতিসংঘ বলছে যে শেখ মুজিবরে তুই মারতে পারতে না, শেখ মুজিব প্রয়োজনে সাজা দে, শেখ মুজিবরে সাজা দে। শেখ মুজিবরে যদি মারস, শেখ মুজিবর লাশ জাতিসংঘের দেওয়া লাগবো, ডিএনএ করবো, অনেক টেস্ট করবো। এরা বয় পাইছিল তখন শেখ মুজিবরে হত্যা করার লাগি। এরা খবর কুদিছে, কুদিয়া দেখছে এই দেখ খবর কুদা হইতেছে, তোরে এইখানেই দাফন করবো। শেখ মুজিব বলছে জয় বাংলা, আমি বাংলাদেশের জন্য মরতে সমস্যা নাই, আমার দ্বিধা নাই। এতটুকু পাগল আছিল শেখ মুজিব। খবর, একজন মানুষের খবর কুটছে, জানালা দিয়া খিড়কি দিয়া দেখাইতেছে তোর জন্য খবর কুড়ো হইতেছে, তোর এখানে জিন্দা দাফন করাইব, তখনও বলে জয় বাংলা, আমি বাংলাদেশের লাগি মরতে বাধ্য। অথচ এই বাঙালি তার মাথার উপরে উঠিয়ে ফেসা পড়ে। একটা জিনিস, হায়ের বাঙালি নুন খাইয়া গুণ গায় না, বুঝছেন? যেই প্লেটে খাই প্লেটের মধ্যে ফেসা করে দেয়, যেই প্লেটে খাই প্লেটের টারে সুরাক করিয়া যায়, খানা করিয়া যায়। তো যাই হোক, যখন বঙ্গবন্ধুরে পাকিস্তান থেকে আনার লাগি তারা বলছে, তখন ইংল্যান্ডের একটা বিমান, ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশের লাগে অনেক কিছু করছে, ইংল্যান্ডে রিকোয়েস্ট করছে তোর একটা চার্টার বিমানে বা তোর একটা প্যাসেঞ্জার বিমানে শেখ মুজিবুর রহমান রে পাকিস্তান থেকে ইংল্যান্ডে নিয়ে আয়। তখন শেখ মুজিবুর রহমান রে পাকিস্তান থেকে ফ্লাইটে নিছে ইংল্যান্ডের রাজায় তখন সম্বর্ধনা দিছে যে একটা দেশের মানুষ এত পাগল এই মানুষটার লাগে, নিশ্চয়ই মানুষ অনেক জনপ্রিয়, সম্বর্ধনা দিছে। দেওয়ার পর ইংল্যান্ড থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে কলকাতায় নামছে উনি। কলকাতায় আসিয়া নামার পরে সারা কলকাতার মানুষ অবিসম্বাদিত নেতারে দেখা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা কলকাতার মানুষ সম্বর্ধনা দেওয়াতে এসে 1971 সালে কলকাতার সম্বর্ধনা দেওয়াতেই বঙ্গবন্ধু ফ্লাইটে নামার পরে ইন্ডিয়ান বাহিনীর সেনাপ্রধান, ইন্ডিয়ার গভর্নমেন্ট ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট গেছে শেখ মুজিবুরে রিসিভ করতে। উনি তো তখন সরকার ছিলেন না, বাংলাদেশ অবিসম্বাদিত নেতা। রিসিভ করিয়া সম্বর্ধনা দিছে, ফুলের সম্বর্ধনা, লাল গালিচা শুভেচ্ছা দিছে। দেওয়ার পরে রিসিভ করছে, উনি একটা প্রোগ্রামে ভাষণ দিছেন একটা স্টেজে, ইন্দিরা গান্ধী সহ এতটুকু সম্মান জানাইছে। ইন্ডিয়া বাংলাদেশ কখনো দখল করার পরিকল্পনা আসিল না। স্বাধীনতা বিরোধীরা সবসময়
ইন্ডিয়ার বিরোধিতা করে এই জন্য, কারণ এরা পাকিস্তান ফক্কি, এরা পাকিস্তান ফন্তি। ওই যে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীরা সবাই বলছিল আমরা চলে যাচ্ছি, বাংলাদেশ ছাড়িয়া যাইয়ার গে, বাংলাদেশও যে বীজ লাগাইয়া গেছি, যে বিসি রোপণ করিয়া গেছি আমরা, বিসিটা কি গাছ উঠব, গাছটা কি ফল ধরব, 50 বছর পরেও আবার আমরার বংশ বিস্তার হইব, আমরার বংশ ওলে আওলাদ বাচ্চারা আবার আমরার কথা কইব। ওই যে দর্শন করছিল গণদর্শনের ফলে 9 মাসে তো অনেক বাচ্চা ফয়দাও হয়ে গেছে। প্রথম হইয়া যে মহিলাগুলার দর্শন করছে, এরা বাচ্চা তো 7-8 মাস 9 মাসে হয়ে গেছে অলরেডি, অনেক বাচ্চাই ফয়দা হয়েছে। বঙ্গবন্ধু একটা বাচ্চার হত্যা করতে দেয় নাই, বলছে এটা কিন্তু একটা পরিস্থিতির শিকার। অনেক মায় কিন্তু পাকিস্তানের অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে গলা টিপি হত্যা করছে, অনেক মায় হত্যা করছে, অনেক অরিজিনাল বাঙালি মহিলা যারা ক্যাম্পে নিয়ে গণদর্শন করছে, অবিবাহিত মেয়ে, এর গর্বে বাচ্চা আসছে, বাচ্চা জন্ম নিছে, অনেক ঔষধ খাইয়া মারি দিছে, অনেকে বাচ্চা জন্ম নেওয়ার পরে গলা টিপি মারিয়া জঙ্গলে ফেলাই দিছে। ইতিহাস আছে, ইতিহাস কখনো মুছে যায় নাই, ইতিহাস মুছা সম্ভব না, 71 মুছা অসম্ভব। 30 লক্ষ মানুষ জীবন দিছে, আপনারা 3 লক্ষ আর 2 লক্ষ, 30 লক্ষ। গণহত্যা যে সময় চালাইছিল, রাতের অন্ধকারে বৃষ্টির মতো বোমাবর্ষণ যে সময় করছিল, শহর অঞ্চলে বেশি মানুষ মারা গেছে। এই দিনই তো মানুষ মারা গেছে 7 লাখ, 7 লক্ষ মানুষ এই দিন মারা গেছে সারা দেশে। তখনকার বাংলাদেশি মিডিয়া না, ইংলিশ মিডিয়ার মত অনুযায়ী 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন ইজ্জত দিছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকায় সম্বর্ধনা পাওয়ার পরে, সম্ভবত ইন্ডিয়ার 2 দিন থাকছেন, এর পরে উনি দেশে আসছেন। সারা দেশের মানুষ বঙ্গবন্ধুরে দেখতে গেছে, বাংলার অবিসম্বাদিত নেতা। তখনকার যে ফার্স্ট 6 জন আর্মির অফিসার আছিলেন, এরা বঙ্গবন্ধুর ফাঁসে ফাঁসে দাঁড়াই থাকছেন, এরকম আলিফের মতো, আলিফ আলিফ লাম এরকম সিধা। যারা বঙ্গবন্ধুর হত্যা করছে, এরা বঙ্গবন্ধুর ফাড়া দিছে, সিকিউরিটি দিছে শেখ মুজিবুর রহমানের। তো কিছু বলার চেষ্টা করলাম, যতটুকু জানা আছে, আরও জানা আছে, হয়তো গুছাইয়া বলতে পারি না, ইনশাআল্লাহ। আরও বললে সময় আসবে, আরও বলবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। সবাই দোয়া করবেন, বলতে হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া করে আবারও বলি, আমি 71 সম্পর্কে যা জানি তা তুলে ধরি। কারো যদি এতে গায়ে লাগিয়ে থাকে, গায়ে লাগিয়ে থাকে, ভিডিও দেখবা না। আমি পরিষ্কার বলি, আমার ভিডিও দেখবা না যদি আপনার গায়ে বাজিয়ে থাকে। গায়ে বাজিয়ে থাকলে দেখবা না, মা বাপ তুলি গালাগালি করবা না। কারণ মা বাপ তুলি গালাগালি করে যারা দুর্বল, তারা যারা কিচ্ছু করতে পারে না, তারা মা বাপ তুলি গালাগালি করে। যারা মুনাফিক কাফিরে মা বাপ তুলি গালাগালি করে, মুনাফিকে মা বাপ তুলি গালাগালি করে। নিশ্চয় যদি আপনি কাফির হইয়া থাকেন, মুনাফিক হইয়া থাকেন, মা বাপ তুলি গালাগালি করবা, আমি জানি। কারণ আমার মা বাবা হাজি মানুষ, দুজন হাজি। আমি সবসময় ভিডিও শেষে বলি, আমার মা বাবা দুজন হাজি, আমার কারণে আমার মা বাবারে গালি দিবা না। আমি একজন দেশপ্রেমিক মানুষ, সবসময় দেশের কথা বলি, সবসময় আমি 71 প্রেমিক মানুষ। কারণ 1971 আমার দেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আসুন, আমি আপনারে কাতল করি, হত্যা করি, কত বিক্ষত করি, আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, মা বাপের কীরকম লাগবে তাদের? আপনারা যদি দেখে গুলি করে হত্যা করে, আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, মা বাবার কীরকম লাগবে? ঠিক তদ্রুপ এই কথাটা চিন্তা করবেন যে আমার যদি আজকে অনেক একটা গোষ্ঠীর মানুষে হত্যা করে, গুলি করিয়া, ফাড়াইয়া, কুফাইয়া, আমার পরিবারের মানুষের কীরকম লাগবে? ঠিক এই কথাটা চিন্তা করবেন। 1971 সালে কিন্তু বাংলাদেশের অনেক 30 লক্ষ মানুষে ওরা হত্যা করছে। 30 লক্ষ মুক্তিবাহিনীর লোক নাই, সাধারণ মানুষ সহ 30 লক্ষ মানুষ, সাধারণ মানুষ সহ, মুক্তিবাহিনীর সহ টোটাল হিসাবে 30 লক্ষ মানুষ হত্যা করছে তারা। 3 লক্ষ মা বোনের সঙ্গমহানি করছে এরা, 3 লক্ষ মা বোন। আজকে যারা রাজাকার, ওই যে পাকিস্তানে বীজ রোপণ করে গেছিল, যে মহিলাগুলো দর্শন করছিল, 9 মাস যুদ্ধ চলছে, 9 মাসের মধ্যে যেগুলা জন্ম নিছে, এগুলা বড় হয়েছে, বুড়ো হয়েছে, তার বাচ্চা কাচ্চা এখন বড় হয়েছে, এরা পাকিস্তানের কথা বলেন। দেশে তারা পাকিস্তানের প্রতি ভালোবাসা আছে, কারণ তাদের বাপদাদার দেশ পাকিস্তানে তার মায়ের গর্বে যে দিয়ে ঢুকাইয়া গেছে, এ তো পাকিস্তান থাকে।
এত পাকিস্তান থাকে অবশ্য বাংলাদেশে থাকলে না, তার বাবা বাংলাদেশে থাকলে তার বাবার প্রতি ভালোবাসা থাকতো, তার বাবা তো বাঙালি না। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তো সবসময় আবারও বলতেছি, যে দুর্বল সে মা বাপ তুলি গালাগালি করে, যে মুনাফিক যে কাফির সে আরেকজনের মা বাপ তুলি গালাগালি করে। দয়া করে মা বাপ তুলি গালাগালি করবা না, শালীনতার ভিতরে বলবা। ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।